আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে যুদ্ধ লাগছে, ইরান ইসরায়েলের মারতাছে, ইসরায়েল মারতাছে, তেল ক্ষেত্রগুলো সব ধ্বংস করে ফেলাইছে। পরমাণু স্থাপনায় পর্যন্ত হামলা, পরমাণু যেসব জায়গায় মানে এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং হয় সেই এরিয়াটায় কিন্তু হামলা করছে ইরান। এই যে বিশাল যুদ্ধ চলতেছে, নাটের গুরুকে খুব ইম্পর্ট্যান্ট আলোচনা। এই আলোচনাটা করা এই জন্য দরকার যে আমরা তো যুদ্ধ নিয়ে বিভিন্ন নিউজ দেখি, কোনোটা দেখে আমরা বিভ্রান্ত হই, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে ঘটনাটা কি। তো ঘটনাটা কি আমি সংক্ষেপে ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। তো নাটের গুরু কিন্তু একজন না, নাটের গুরু একাধিক, কিন্তু মূল হোতাকে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমেরিকার কী লাভ, যুদ্ধটা পরিচালনা করে নিলে আমেরিকার কী লাভ। আমেরিকা এখানে তাদের সবচেয়ে বড় যে শক্তি, যেটা নিয়ে তারা গর্ব করে, যেটা রাশিয়া বানাইতে পারে না, চায়না হয়তো নতুন প্রজেক্ট নিচ্ছে বানানোর, এখনও পর্যন্ত চায়নারও নাই, সেটা হচ্ছে বিমানবাহী রণতরী। এটা অনেক এক্সপেন্সিভ। এই বিমানবাহী রণতরী কিন্তু একমাত্র আমেরিকার কাছেই পর্যাপ্ত পরিমাণ আছে, অন্য কোনো দেশে, রাশিয়ার কাছে মনে হয় একটা আছে, অনলি একটা বা দুইটা আছে, কিন্তু এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো সেই রিস্ক নিয়ে কিন্তু বিমানবাহী রণতরী পর্যন্ত তারা পাঠাই দিল, এবং দুইটা বিমানবাহী রণতরী আক্রান্ত হয়েছে। একটা হচ্ছে তারা মিসাইল মারছে, সেটা পালাইছে, আরেকটা কি হয়েছে সেটার মধ্যে আগুন ধরছে। এখন আগুনই ধরছে নাকি মিসাইলে মারছে, সত্য তো আপনি দেখেন নাই, সমুদ্রের মাঝখানের ব্যাপার। ওখানে তো আর মিডিয়া নাই যে যায় ক্যামেরা ধরবো। তো ব্যাপার হচ্ছে, যাই হোক, দুইটাই দচানি খেয়ে দুইটাই মনে করেন যে গেছে গা। তো এখন এত বড় শক্তির রণতরী যে পিছু হটলো, এবং এই রণতরী তারা কেন পাঠাইলো, স্বার্থ কী, আমেরিকার স্বার্থ কী? আমেরিকা কি এতই স্টুপিড হয়ে গেছে, এতই বোকা, মানে চুদলিং পং হয়ে গেছে যে তারা এরকম বড় রণতরী, এত বিমান সহ তারা পাঠাই দেবে? কোনো প্রকারই নাই। আবার কি হয়েছে, তাদের F-35 রে হিট করে দিছে, এবার তাও আবার নর্মাল রকেট লঞ্চার মিসাইল দিয়া তারা কি করছে, হিট করে দিছে। তাদেরকে এরকম না, যদি এরকম হইতো যে রাশিয়ার SU-57 দিয়ে হিট করছে, বা চায়নার একটা আধুনিক যুদ্ধ বিমান দিয়ে হিট করছে, বা রাফায়েল দিয়ে হিট করছে, তাও তো বোঝা যেত যে না, একটা আধুনিক যুদ্ধ বিমান দিয়া তাদের F-35 রে খায়া দিছে বা গুতা দিয়া দিছে একটা। তো গুতাটা দিল কি দিয়া, গুতা দিল একটা নর্মাল মিসাইল দিয়া। এই যে তথ্য, চায়না থেকে যে তথ্য আমেরিকার যে অস্ত্রের বিরুদ্ধে বা আমেরিকার যুদ্ধ বিমানের বিরুদ্ধে যে তারা হিট করতে পারলো, এই যে এক্সাক্ট লোকেশন, রাডার ইনফরমেশনগুলো যে দিয়ে, যে চায়না তাদেরকে সহযোগিতা করতেছে, রাশিয়া তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের স্বার্থ কী? এখানে একটা সিম্পল লজিক্যাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কাজ করে। প্রথমত হচ্ছে, আমেরিকা এই যুদ্ধে জড়াতে না চাইলেও জড়িয়ে পড়ছে। আমেরিকার এখানে কোনো স্বার্থ আছে? না। উত্তর ডিরেক্টলি না। এখানে আমেরিকার কোনো প্রকার স্বার্থ নেই। কেন স্বার্থ নেই? কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্য হচ্ছে আমেরিকার জন্য একটা সেন্সিটিভ জায়গা। এতটাই সেন্সিটিভ জায়গা আছে, আমেরিকার যে আধিপত্য, ডলারের বাণিজ্যের আধিপত্য, এই ডলারের বাণিজ্যের আধিপত্য শুরু হয়েছে কিভাবে জানেন? শুরু হয়েছে পেট্রো ডলার চুক্তির মাধ্যমে। তাহলে পেট্রো ডলার চুক্তিটা কাদের সাথে হয়েছিল? এই মধ্যপ্রাচ্যের সাথেই। সর্বপ্রথম সৌদি আরব এই চুক্তিতে সই করার পরে আরব আমিরাত এই চুক্তিতে সই করছে। এরপরে ন্যাচারালভাবেই বাহারাইন, ওমান, তাদেরকেও তো টিকে থাকতে হবে। তারা তো চাইবো না যে আমেরিকা আমাদের উপরে হামলা করুক, তারপর আমাদের তেল ক্ষেত্র মেত্র দখল করে লয়ে যাক, আমাদেরকে বানায় ফেলাক, ঠিক আছে, আমাদেরকে সিরিয়া বানায় ফেলাক, আমাদেরকে ইয়েমেন বানায় ফেলাক। এটা তো কেউ চাইবে না, সবাই তো শান্তি চাইবো। সবাই কি করছে, এখানে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে কি হয়েছে, আমেরিকার বিশাল শক্তির অধিকারী হয়ে গেছে। কিভাবে? তাদের ডলার দিয়েই তেল কিনতে হয়। তেল তো সবার দরকার, ডলার দিয়ে কিনতে হয়। ডলার কি সবার রিজার্ভে রাখতে হয়। টাকা থাক বা না থাক পকেটে, আপনার ডলার থাকতে হবে, এরকম হয়ে গেছে ব্যাপারটা। মনে করেন অনেকেই রিজার্ভ টিজার্ভ পেঁয়াজ গোছ বুঝে না এত কিছু, আমি সংক্ষেপে বলি, আপনি নর্মালি বুঝবেন। মনে করেন আপনার দোকানে আপনার প্রতিদিন ধরেন ভাত খাইবেন না, আপনার চাল কেনা লাগবে, প্রতি মাস আপনার চাল কেনা লাগে না? এখন আমি যদি বলি যে ভাই আপনার কাছে চাল আপনার টাকা দিয়ে কিনতে পারবেন না, চাল কিনতে হলে আপনার ডলার লাগবে, এখন কী করবেন? আপনি ডলার কিনে রাখবেন না? এরকম। তো যখন তেল ডলার দিয়ে কিনতে হবে, বিশ্বের যে কোনো লেনদেন যখন ডলার দিয়ে করতে হয় সুইপের মাধ্যমে, তখন কি হয়? তখন ওই ডলার সবাই রাখা লাগে।
এই কারণে হয়ে গেছে কি আমেরিকার বিশাল একটা ডলার বাণিজ্য শুরু হয়ে গেছে। আর এই ডলার বাণিজ্যের কারণে মধ্যপ্রাচ্যটা হয়ে গেছে আমেরিকার জন্য একটা সেন্সিটিভ জায়গা, যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে খুব দহরম মহরম কইরা সব ইয়াটিয়া কইরা তাদেরকে একটা চুক্তির মধ্যে নিয়েছে। তাদেরকে এমনভাবেই তাদের বলায় নিয়ে আসছে যে তাদেরকে পুরা সেফটি দিতে আছে, তাদের লাক্সারি জীবনযাপন দিতে আছে, তাদেরকে লাখ লাখ ডলার দিতে আছে, তাদেরকে তেল নিতে আছে, তারাও ভালো জীবনযাপন করতেছে। দুবাইতে মনে করেন যে বুরুজ খলিফা হয়ে গেছে, বিশাল বড় বড় অট্টালিকা হয়ে গেছে। সৌদি আরব মনে করেন যে ব্যাপক লাক্সারি জীবন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। তারা হয়েছে বিশ্বের অন্যতম কি সেরা ধনী বা সেরা জায়গা। আপনি যখনই দুবাই ঘুরতে যাবেন মাথা নষ্ট। কেউ যদি প্রশ্ন করেন বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটা, সেদিন একটা ভিডিওতে দেখলাম বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটা, একজনে বলতেছে দুবাই। দুবাই ইজ নট কান্ট্রি, বাট দুবাইকে তারা এটা এটা কিন্তু একজন আমেরিকান বলতেছে যে দুবাই, সে না যায় না, কারণ এরকম একটা লাক্সারির জায়গায় তাদের নিয়ে গেছে। আর তাদের কি স্বার্থ, তাদের যে ডলারের আধিপত্য সারা বিশ্বে যে তারা ইয়াটা করতেছে, এটা ধরে রাখতেছে। এক নাম্বার, দুই তেল, তাদের তেল নাই, তেল তো নিতে হইব, কোথা থেকে নিবে? এই মধ্যপ্রাচ্য থেকে নিবে। এই মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস যাতে তারা নির্বিঘ্নে নিতে পারে, আর তাদের ডলারের বাণিজ্যটাও থাকে। পেট্রো ডলার চুক্তিটা ওইখান থেকে হয়েছে। এটার জন্য তারা কি করছে, এখানে বেসমেন্ট স্থাপন করছে, ক্যাম্প স্থাপন করছে, ঘাঁটি স্থাপন করছে। এই ঘাঁটি দিয়ে তাদেরকে কি করতেছে, সেফটি দিতে আছে। সৌদি আরবের মধ্যেই, সৌদি আরব চাইলে কি তারা তেল বিক্রি করতেছে, তাদেরকে সুবিধা দিতে আছে। তারা চাইলে নিজস্ব শক্তিমত্তা নিয়ে, আজকে তুরস্কের মতো, ইরানের মতো, তারা নিজস্ব শক্তির মত্তা নিয়ে কিন্তু তারা বেঁচে থাকতে পারতো, কিন্তু সেটা তারা করে নাই। তারা চাইলে একটু শর্ত জুড়ে দিতে পারতো যে আমরা সামরিক সেফটির জন্য যে কোনো কিছু আমরা করব, কোনো প্রকার শর্ত জুড়ে দেয় নাই। তারা তাদের কাছে বিয়ে বয়ে গেছে এক প্রকার। কেমনে? আমাদের সেফটি তোমরা নাও, তোমাদেরকে আমরা তেল দিতেছি, ঠিক আছে, তোমাদের ডলার দিয়ে আমরা তেল তোমাদেরকে না নেব, ওকে, এরকম ব্যাপারটা, বিষয়টা বুঝছেন? তো যার কারণে হয়েছে কি, আমেরিকা এই সৌদি আরব বা তারা পেট্রো ডলার চুক্তি করে আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বানিয়ে দিয়েছে অটোমেটিকলি, অর্থনৈতিকভাবে, এরপরে হচ্ছে সামরিকভাবে, সব দিক দিয়ে তারা শক্তিশালী। এখন সামরিকভাবে তাদেরকে তারা সেফটি দিচ্ছে, তাদের জায়গায় ঘাঁটি গাইরা সেফটি দিচ্ছে। এখন আমেরিকা কতটা সেন্সিটিভ জায়গা, যে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন উঠে যাবে যদি মধ্যপ্রাচ্যে তারা হেরে যায়। তাহলে বাস্তবতা হচ্ছে কি, তারা হেরে যাচ্ছে। কিভাবে হেরে যাচ্ছে? অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে কি ইরান। ইরান অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। শুধু তাই না, এরপরে যে তেল ক্ষেত্রগুলা মার্কিন কোম্পানির সাথে যত জায়গায় যত চুক্তি আছে সব জায়গায়, এমনকি ব্যাংক পর্যন্ত, মার্কিন ব্যাংকগুলা পর্যন্ত কি করতেছে, তারা হামলা করে দিতেছে। তাহলে হামলা করে এক পর্যায়ে কি হয়েছে, সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন কাতারের যে সবচেয়ে বড় গ্যাস কেন্দ্র, সেটা কি অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে। তারপরে কি সৌদি আরবের তেল পরিশোধনাগার থেকে শুরু করে সব জায়গায় ধ্বংস করা হয়েছে। এখন এখানে যদি ক্ষান্ত থাকতো তাহলে তো এটা রিকভারি করা সম্ভব, কিন্তু সম্ভব না। কোনটা? সেটা হচ্ছে তাদের গলা চাইপা ধরছে। গলা কোথায় চাপছে? গলা হচ্ছে চাইপা ধরছে হরমুজ প্রণালীতে। এখন কি হবে? এখন আমেরিকার এখান থেকে পিছু হটারও কোনো পথ নাই, আবার যুদ্ধ করারও পথ নাই। কিভাবে? এটা হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বোকামি একটা সিদ্ধান্ত, যে তারা এই যুদ্ধটা জড়িয়ে পড়ছে। কিন্তু তারপরেও তারা জড়িয়েছে। কেন জড়িয়েছে জানেন? কারণ আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল হলেও সেই পাওয়ার ব্যবহার করে ইসরায়েল। পেন্টাগন থেকে শুরু করে, আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে সব জায়গায় যত সিদ্ধান্ত আসে, যত কাজ করে, এই যে ভিতরের লোকগুলা জায়নিস্ট, যার কারণে তারা কোথাও কোনো একটা পেপারে ইসরায়েলের বিরুদ্ধে সাইন করে না। যার কারণে আমেরিকার জনগণ না চাইলেও, আপনারা দেখবেন যে ইদানিং ভিডিও হচ্ছে যে আমেরিকা ফার্স্ট না ইসরায়েল ফার্স্ট ভিডিও হচ্ছে, কিন্তু আমেরিকান জনগণ না চাইতেও ইসরায়েলের পক্ষেই তারা কাজ করতেছে, ইসরায়েলের জন্য তারা কাজ করতেছে। ট্রাম্পের কাছে কোনো প্রকার ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই যে এই যুদ্ধে আপনি কেন জড়াইছেন। এখন তারা ব্যাখ্যা বানানোর জন্য চেষ্টা করতেছে। অর্থাৎ এই যুদ্ধটা ট্রাম্পের জন্য একটা ভয়াবহ, আমেরিকার জন্য একটা ভয়াবহ কি বিপর্যয়, চরমভাবে বিপর্যয়। এখন আপনি বলতে পারেন আমেরিকা তো ইরানের অত হাজার মানুষ মেরা লাইছে, এগুলো নিউজে আসে না, অনেক আমেরিকাও দিতেছে ইরানরে। এখন ভাই, আমেরিকা যদি ইরানের 5,000 10,000 মানুষ মেরা হালায়, 5,000 বিল্ডিং উড়াই দেয়, তাতে ইরানের কিছু আসবে যাবে না। কেন আসবে যাবে না? ইরান, আমেরিকার যে ইমেজটা আছে ইরানের, ওই ইমেজটা তৈরি হয় না। দুবাইয়ের যে ইমেজটা আছে, তারা কিন্তু পর্যটন নির্ভর দেশ, ইরান কিন্তু পর্যটন নির্ভর দেশ না।
সো তারা অলরেডি এভাবে সার্ভাইভ করে আসতেছে। তাদের হবে কি 5,000 বিল্ডিং ধ্বংস হইবে বা 10,000 মানুষ জনসংখ্যা থেকে কমে যাব এই। কিন্তু আমেরিকার আধিপত্য, সাম্রাজ্যবাদ এবং এগুলা কি হবে, এগুলো এক প্রকার হুমকির মুখে, ধ্বংসের মুখে। দুবাই, আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাতের সম্পূর্ণ ইনকাম, সম্পূর্ণ অর্থনীতি কির উপরে, পর্যটনের উপরে, ইনভেস্টের উপরে, আন্তর্জাতিক যে বিভিন্ন আন্তর্জাতিক সকল সম্প্রদায় দুবাইতে সব কিছু আয়োজন করে। সেই এই যে একটা ইমেজ, এখন কিন্তু দুবাইতে কি কেউ একটা মিটিং রাখবেন, আপনার একটা মিটিংয়ের জন্য এখন দুবাইতে ডাকলে আপনি যাবেন? যাবেন না, ক্যান্সেল। যত কিছু আছে, তাহলে তাদের কি বিলিয়ন 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 ডলারের ক্ষতি হচ্ছে। সো ক্ষতিটা কাদের হচ্ছে? দুবাইয়ের হচ্ছে। ক্ষতিটা কাদের হচ্ছে? সৌদির হচ্ছে। ক্ষতিটা কাদের হচ্ছে? আমেরিকার হচ্ছে। তারপরেও তারা কেন এখানে জড়াইলো একটাই কারণ, ইসরায়েল। তাহলে ইসরায়েলের কী লাভ? ইসরায়েলের লাভ হচ্ছে, ইসরায়েল তারা হচ্ছে দাজ্জালের অনুসারী, আর সেই দাজ্জালের অনুসারী হওয়ার কারণেই তারা এই যুদ্ধটাকে পবিত্র যুদ্ধ মনে করে। এবং তারা বছরের পর বছর তাদের বাচ্চাদের, তাদের সবার ট্রেনিং দেওয়াইছে এই যুদ্ধটার জন্য, যে এই যুদ্ধটা আসবে এবং সেই টাইমটা নাকি এখন। এটা নেতানিয়াহু বা তাদের যারা আছে কট্টরপন্থী ইহুদিবাদীদের এটা কথা, এটা হচ্ছে নিউজে আসে না, যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। এই জন্য তারা চাচ্ছে এই যুদ্ধটা লাগুক। দেখেন এখানে কিন্তু ইসরায়েলের কিন্তু শহরগুলা সাইরেন বাজতেছে, ইসরায়েলের কিন্তু এখানে কোনো লাভ হচ্ছে না যুদ্ধ দিয়ে, তারপর তারা যুদ্ধ করবে। আমেরিকা কিন্তু চাচ্ছে না, তারপরেও করবে। আর তারা কি করছে, অ্যাপস্টেন ফাইল থেকে শুরু করে আরও বিভিন্ন এরকম অনেক ফাইল, অনেক তথ্য দিয়ে তারা বিভিন্ন লোককে তারা হাইজ্যাক করে রাখছে। ট্রাম্পকে তারা হাইজ্যাক করে রাখছে। ট্রাম্পের বিরুদ্ধে এমন এমন অভিযোগ তাদের কাছে আছে, তা এমন এমন ব্ল্যাকমেল তারা করে রাখছে যেটা প্রকাশ করলে ট্রাম্পের যাবজ্জীবন বা 10 বছর 20 বছর কারাদণ্ড হতে পারে আমেরিকার আদালতে। তাহলে ট্রাম্পের বিজনেস, ট্রাম্পের বিলিয়ন ডলার্স, ঠিক আছে, সেগুলো কি আমেরিকায়, সেগুলো আমেরিকা নির্ভর। এগুলো কি চাইলেই ট্রাম্প রাতারাতি চায়না নিয়ে যেতে পারবে, রাতারাতি ইরানে নিয়ে যেতে পারবে, রাতারাতি তুরস্কে নিয়ে অন্য কোনো দেশে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে ট্রাম্প তো চাচ্ছে না যে এত বড় একটা তার সমস্যা থেকে যাক। তার কারণে ট্রাম্পের যেহেতু হাইজ্যাক যারা করছে তারা একটু দাবি করতেছে, ওই যে চ্যানেল দিয়ে তারা একটু দাবি করতেছে সিস্টেম করে, এটা এক ধরনের গ্যাংস্টার বা হাইজ্যাকারি পলিটিক্স চলতেছে সারা বিশ্বে। তারা চাচ্ছে কি, তারা চাচ্ছে যে যেরকমভাবে লবিং করে করে ওইভাবেই তারা সেটা হচ্ছে। হয়তো ডিরেক্টলি না, ইনডাইরেক্ট চ্যানেলে তারা এটা করতেছে ডিপ্লোমেসিভাবে। সেই ডিপ্লোমেটিক্যালভাবে তারা এই তথ্য দিয়ে ট্রাম্পকে কি এক প্রকার হাইজ্যাক করে ফেলছে, এক প্রকার ট্রাম্পকে বোকা বানিয়ে ফেলছে। যার ফলে এখন যেটা হচ্ছে, এখন ট্রাম্প নিজেও জানে না যে কেন হামলা করছে। একটা কথা আছে না, হাদিস আছে না, যে শেষ জমানায় যে মারবে সেও জানে না কেন মারছে, যে মরবে সেও জানে না কেন মরবে। ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। খামিনি হচ্ছে এমন একজন মানুষ যাকে হত্যা করা হয়েছে এবং সে আমেরিকার পক্ষের লোক ছিল। আপনি এখন বলতে পারেন, ভাই আপনি এটা কি বললেন, আমেরিকার পক্ষের লোক ছিল? হ্যাঁ, পরমাণু চুক্তি, আমেরিকা চাচ্ছে যে পরমাণু চুক্তি যাতে পরমাণু বোমা না বানায়, পরমাণুর যে তাদের যে সমৃদ্ধকরণ করতে পারে, তারা যে বোমা বানাতে যে সমৃদ্ধকরণ করতে হয়, সেই সমৃদ্ধকরণটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কমিয়ে রাখার কথা ছিল। খামেনি সেই চুক্তিতে একাধিকবার রাজি হয়েছে এবং খামেনি একটা ফতোয়া জারি করছে ইরান জুড়ে, যে পরমাণু অস্ত্র মানবজাতির জন্য ধ্বংস ডেকে আনে, সো পরমাণু অস্ত্র আমরা বানাবো না, এই ফতোয়া দিয়েছে খামেনি। তাহলে খামেনি ছিল জাতিসংঘের পক্ষের লোক, আমেরিকার পক্ষের লোক, এবং আমেরিকাতে যারা সিদ্ধান্ত গ্রহণ করে নীতি নির্ধারক, এরকম একজন স্কলার নীতি নির্ধারক যে 30 বছর ধরে বিমান হামলা থেকে শুরু করে সকল স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত নিয়েছেন, সেই লোক দ্য সিও ডায়েরি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, 15 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইখানে এসে সে তার দীর্ঘক্ষণ পডকাস্ট করেছে, যেটা আমি দেখেছি। সেখানে বলছে যে দেখেন, আমরা স্টেজ 3-তে চলে গেছি এবং খামেনিকে হত্যা করাই আমেরিকার জন্য কোনো দরকার ছিল না। শুধু তাই না, সবাই এখন বলতেছে। এখন ট্রাম্প প্রস্তুতি নিচ্ছে যে জনগণকে কিভাবে বোঝানো যায়, হ্যাঁ ইরান আমাদেরকে হামলা করতো, এই জন্যই আমরা হামলা করছি, আমরা তথ্য ছিল হ্যান ত্যান, এগুলো জনগণকে কিভাবে খাওয়ানো যায়। কারণ জনগণ অলরেডি ঘুরে গেছে যে এই হামলা ভুল হয়েছে আমেরিকার, ইরান আমেরিকার জন্য হুমকি ছিল না, তাহলে কেন ইরানকে হামলা করা হলো। জনগণ অলরেডি এগুলো বলতেছে, জনগণকে কোনো সদুত্তর দিতে পারতেছে না, এমনকি টিভি চ্যানেল সাংবাদিকদেরকে কোনো প্রশ্নের জবাব দিতে পারতেছে না ট্রাম্প। সেখানে এখন ট্রাম্প চেষ্টা করতেছে যে কিভাবে তাদেরকে একটা সদুত্তর দেওয়া যায় এবং জনগণকে কিভাবে কনভিন্স করা যায়, এগুলি নিয়ে তারা কাজ করতেছে। সো চিন্তা করেন
তাদের কাছে জবাব নাই, জবাব তারা তৈরি করতেছে। তারা অলরেডি ইরানের জন্য ইসরায়েলের জন্য হামলা করছে, হামলা করে এখন বিপদে পড়ছে। আমি জনগণকে কী জবাব দেবো সেটা তারা তৈরি করতেছে, তারা যাতে যুদ্ধ করতে পারে। সো এখানে এটা হচ্ছে আমেরিকা ইসরায়েলের পার্ট। বাট অ্যানাদার সাইড যদি আপনি আসেন, সৌদি, কাতার, বাহরাইন, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, এদের কি হলো? এরা তো চাইলে ইরানের সাথে যোগ দিতে পারে, তাই না? ইরানের সাথে যোগ দিয়ে আচ্ছা ঠিক আছে আসো তোমরা, তাহলে আমাদের সাথে আসো, মারামারির দরকার নাই, আসো আমেরিকারে, আমাদের এখানে আমেরিকার ঘাঁটি আছে দেখে তোমরা মিসাইল মারতেছো, আমরা ঘাঁটি মাটি সব খেদাই দিই, আর ঘাঁটি লাগবো না, ঠিক আছে। কিন্তু সেটা কেন করে না? সেটা না করার অনেকগুলো কারণ রয়েছে। তো আমি একবার বলছিলাম যে এই জামাটা উল্টা করলে দেখা যায় ইসরায়েলের পতাকা, সামনে দেখা যায় যে সৌদি আরবের জুব্বা। তো বিষয়টা অনেকটা এরকম। কারণ হচ্ছে একজনের নাম বলবো, এমন একজনের নাম বলবো যে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই জায়েদ আল নাহিয়ান এই ব্যক্তি এমন একজন কুটচালের ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে ইসরায়েলের সরাসরি দালাল। ইনি হচ্ছেন আবুধাবির প্রেসিডেন্ট, হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাতের উচ্চপদস্থ লোক। ইনি হচ্ছেন, এনার সাথে সৌদি আরবের যে বাদশাহ বা প্রিন্সেস, এর সাথে কি খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক, সবসময় খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক। আপনারা দেখবেন যে কিছুদিন আগে কাতারের সাথেও কিন্তু সৌদি আরবের সাথে আরব আমিরাতের সাথে একটা ঝামেলা লেগে গেছিলো, হ্যাঁ, বছর 2 আগে মেবি, আমার খেয়াল নেই। তো তখন কিন্তু তুরস্ক কাতারে সাপোর্ট দিয়েছিল, কাতারের ব্লক দিয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু পরে যদিও সেটা মিটমাট হয়েছে, কিন্তু এইরকম কিন্তু অনেকবার কিন্তু ঝামেলা লেগে যায়। কারণ কি জানেন, এই জায়েদ আল নাহিয়ান, এই যে নাটের গুরু, এই নাটের গুরু করে কি, এই নাটের গুরু সৌদির সাথে পরামর্শ করে কিভাবে আমেরিকার আরও পাওয়া চাইটা যায়, আমেরিকাকে আরও ঘরে নিয়ে আসা যায়, আমেরিকাকে কিভাবে তাদের মেয়েদেরকে দিয়ে দেওয়া যায়, নাউজুবিল্লাহ, এই কাজগুলো করে। আপনারা জানেন যে কিছুদিন আগে একটা নিউজ দেখছেন যে জুয়া আসরে মেয়ে নিয়ে হেরে গেছে, আমেরিকানরা সেই মেয়েগুলো বুক করছে। এগুলো আসলে সহ্য করার মতো না। সেই জায়গাগুলা কি হচ্ছে এবং সৌদি আরবকে কীভাবে ডিজে পার্টি বানায় ফেলা যায়, এই পরামর্শগুলো দেয় হচ্ছে জায়েদ আল নাহিয়ান। এবং এই জায়েদ আল নাহিয়ান এবং সৌদি প্রিন্সেস, এই দুজন হচ্ছে কি আমেরিকার পাঁচাটা গোলাম। এবং তারা হচ্ছে আমেরিকার সাথে আরও বেশি, এই যে হামলা হয়েছে, তারা হচ্ছে কনফিডেন্স না। আসলে একটা ব্যাপার কি, আমরা মুসলিমরা কনফিডেন্স না। কেন কনফিডেন্স না? আত্মবিশ্বাস রাখতে পারি না নিজেদের উপরে। আপনি যদি একটু হিসাব করে দেখেন যে আমরা মনে করি কি আমেরিকা গেলে আমি সেফ, কিন্তু না, আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণ গোলাগুলি হয়, প্রচুর পরিমাণ মানুষ মারা যায়, তারপর আমরা আমেরিকাকে মনে করি সেফ ল্যান্ড। কিন্তু ওই তুলনায় কিন্তু আপনার সৌদি আরব যতই বেশি মারামারি হোক, সৌদি আরব সেফ ল্যান্ড, আরব আমিরাত সেফ ল্যান্ড, অন্য জায়গায় মুসলিম কান্ট্রিগুলো সেফ ল্যান্ড, কিন্তু আমরা সেখানে সেফ ল্যান্ড মনে করি না। এটা হচ্ছে আমাদের একটা কনফিডেন্সের অভাব। আজকে দেখেন, ইরানের উপরে কোনোভাবেই ভরসা করতে পারতেছে না সৌদি আরব। তারা বারবার বলতেছে তারা আবার ইরানে হামলা করবে, তাও ইরানের উপরে তারা ভরসা রাখতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইরানের সাথে আমরা তো মধ্যপ্রাচ্য, আমরা ঠিক আছে একটা জোট করে চলি, রাখতে পারতেছে। চায়নার উপরে তারা ভরসা রাখতে পারতেছে না, অথচ দেখতেছেন যে আমেরিকা তাদেরকে বাঁচাইতে পারতেছে না, তাদের তেল পরিশোধনাগার ধ্বংস হইতেছে, তাদের সব ধ্বংস হয়েছে, তাও তারা আমেরিকার উপরে কনফিডেন্স রাখে। তারা এই পশ্চিমা বলয় থেকে বের হয়ে আসে, নিজেদের শক্তিমত্তা নিয়ে বুকুচু করে দাঁড়াতে পারে না। এটা একটা চরম হতাশাজনক বার্তা বা হতাশাজনক নিউজ। এটা হচ্ছে আমাদের মুসলিমদের একটা বিশাল বড় ব্যর্থতা। এটা এজন্য কিছু করার নাই, এটা আসলে বিশাল বড় একটা ব্যর্থতা। আমরা এটা হচ্ছে জাতিগতভাবে আমরা পিছিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা। আজকে দেখেন, আমেরিকাকে এমন একটা পরিস্থিতিতে ফালাইছে যেখানে ইউরোপ পর্যন্ত বুঝতে পারতেছে যে আমেরিকা এখান থেকে বের হতে পারবে না, কারণ আমেরিকার একদম আধিপত্যে হাত দিয়ে ফেলছে। যেখানে ডলার বাণিজ্যটা যেখান থেকে শুরু হয়েছে, যেই তেল, গ্যাস এবং হরমুজ এগুলো বন্ধ করে দিলে ইরান যতটুকু অ্যাকশন নিছে, ইরান অলরেডি জিতে গেছে। এখন ইরানে যদি 5-10 হাজার 50 হাজার মানুষ মেরেও ফেলায়, ওদের বিল্ডিং সব যদি গুড়াই দেয়, তাও লাভ নেই। কারণ ইরান জিতে গেছে এই জন্য যে আমেরিকার মতো এত বড় শক্তির গলা চেপে ধরছে, এবং সে এইভাবে যদি চলতে থাকে যুদ্ধ, 1 বছর পর, আপনি ভিডিওটা রেকর্ড করে রাখেন, 1 বছর পর আমেরিকার অবস্থা মারাত্মক লেভেলে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং আমেরিকা কিন্তু এরকম ধনী রাষ্ট্র থাকবে না। তখন চীন বা অন্য কোনো দেশ রাজত্ব করবে, আমেরিকার বিশ্ব রাজত্ব করতে পারবে না। আপনি লিখে রাখেন, কেন পারবে না? অলরেডি 25% জ্বালানির দাম বেড়ে গেছে আমেরিকা,
25%, আপনি যদি 25% জ্বালানির দাম বাড়ে আপনি বুঝেন, তাহলে আপনি গাড়িতে তেল ভরতেছেন 25% বেশি, ফ্যাক্টরিতে বেশি, খাদ্যে 25% বেশি, কারণ খাদ্য তৈরি করতে তো কারখানা লাগবে। হ্যাঁ, সেই সব জায়গায় তো তেল লাগবে, তেল ছাড়া তো কারখানা চলবে না, অফিস চলবে না, চলবে না, গাড়ি চলবে না, মিল চলবে না, যুদ্ধ বিমান চলবে না, ট্যাঙ্ক চলবে না, কিছু চলবে না তেল ছাড়া। আপনি তেলের দাম 25% বাড়াই দিয়েছেন মানে সব কিছুর দাম 25% অটোমেটিক বেড়ে যাবে। তাহলে আমেরিকাতে যদি এইটুকুর জন্য 25% পর্যন্ত তাদের দাম বেড়ে যায় সব কিছুর, তাহলে আপনি একটু ভাবেন যে কি হতে চলছে। আগামী আরও 1-2 মাস পরে 50% বেড়ে যাবে, কারণ অলরেডি তেল গ্যাস ক্ষেত্রগুলো সব মিসাইল মেরে উড়াই দিচ্ছে। ইরানের তো তেল কেনা লাগবে। ইরান মাটির নিচ দিয়ে উঠে গাড়ির মধ্যে বইরা চালাইব, বিষয়টা বুঝছেন। ইরানের তেল নিয়ে বাঁচবে না। সো ইরান সার্ভাইভ করে যেতে পারবো। ইরানের হয়তো শহর সাইডের লোকজন গ্রামে যাবে, ওই তো ইরান সার্ভাইভ করে যেতে পারবো। ইরান পর্যটনের উপরে নির্ভর করে না। ইরান আপনার আন্তর্জাতিক ইয়ের উপরে নির্ভর করে না। আন্তর্জাতিক লোকজন আইসা তাদের ওখানে বিল্ডিং ভাড়া নেবে, নিয়ে সেই টাকা পাইবে, তারা এটার উপর নির্ভর করে না। তাদের অলরেডি তাদের ইকোসিস্টেম চলমান। সো ইরান সার্ভাইভ করতে পারবো, কিন্তু আমেরিকা সার্ভাইভ করতে পারবো না। আপনার দুবাই সার্ভাইভ করতে পারবো না, আরব আমিরাত সার্ভাইভ করতে পারবো না। তারা মারাত্মক লেভেলে ঝুঁকির মধ্যে। সমাধান কি? সমাধান এটার খুব শীঘ্রই কোনো সমাধান দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এখানে যদি একটা পর্যায়ে আইসা চায়নার সাথে যদি একটা কোলাবোরেশনে যায়, তাহলে একটা সমাধান হতে পারে। সেক্ষেত্রে আমেরিকা তাদের আধিপত্য অনেকটাই হারিয়ে ফেলবে। তাহলে এই যুদ্ধের অবসান ঘটতে পারে। কিভাবে? চায়নার সাথে যদি এরকম একটা চুক্তিতে আসতে পারে যে হ্যাঁ, চায়না স্বার্থ হাসিল হইলো তাদের, হ্যাঁ, যে না ইয়েনেও কিনতে পারবে, ডলারেও কিনতে পারবে, যার যেমন ইচ্ছা, এরকম একটা সিস্টেমে আসতে পারে যে কোনো। অথবা চায়নারও ঘাঁটি থাকবো, আমেরিকারও ঘাঁটি থাকবো, এরকম একটা সমাধান হতে পারে। অথবা যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে কেউ চায়নার সাথে গেল, চায়নার অঙ্গনে চলে গেল, তখন আর দেখা গেছে আমেরিকা আর চায়নার সাথে যুদ্ধ লাগাতে চাইবো না। হ্যাঁ, দেখা গেছে যে আরব আমিরাত গেল ইয়েতে, আমেরিকান বলয়তে, ইয়ে আসলো চায়নার বলয়তে, তখন দেখা গেছে একটা হুলস্থ কাণ্ড ঘইটা মুইটা একটা সমাধানে আসতে পারে, কিন্তু খুব শীঘ্রই এটার কোনো সমাধান দেখা যাচ্ছে না। কারণ এখন ট্রাম্প বলে একটা, বিকালে বলে আরেকটা, রাত্রে বলে আরেকটা, রাত্রে ঘুমটা যদি ভালো হয় সকালবেলা উঠে বলে আরেকটা। ঠিক আছে, এখন বলে এই আমি তো ইরানের সাথে তো আমি হামলা করবো, ইরানকে আমি কঠিন শিক্ষা দেবো ইরানকে। বিকালে বলে না, আমি তো এই যুদ্ধে আর হামলা করতে নিষেধ করেছি, আমি তো ইরানকে না করে দিছি, এই কি বলে ইসরায়েলকে না করে দিছি, আর হামলা করো না। তারপরে রাত্রে ঘুমানোর সময় বলে যে আমরা কিছুতেই আর হামলা করব না, আমরা আর যুদ্ধ চাই না, আমরা সমাধান চাই। সকালবেলা ঘুমটা ভালো হইলে আসে এই কে কী বলতো, আমি সব পুড়িয়ে ফেলবো। এই হচ্ছে ট্রাম্পের অবস্থা, যার নিজের কথার প্রতি নিজের কোনো কনফিডেন্স টোটালি নেই। সো আপনি এই যুদ্ধে কার উপর নির্ভর করবেন? এই যুদ্ধটা একরকম পাগলামিতে রূপান্তর হয়ে গেছে, এবং সারা বিশ্বের অবস্থা এই যুদ্ধে। আপনি মনে করেন কি বাংলাদেশের উপরে প্রভাব পড়বে না? বাংলাদেশের উপরে প্রভাব পড়বে। তেল গ্যাস থেকে শুরু করে সারা বিশ্বে এটার চড়া মূল্য দিতে হবে, এই যুদ্ধে চড়া মূল্য দিতে হবে, এবং কঠিন অবস্থা সৃষ্টি হবে। আস্তে আস্তে একটা পর্যায়ে এরকম পৌঁছাতে পারে যে যখন আমেরিকা দেখবে যে না সত্যিই তাদের অনেক ইয়ে হচ্ছে, তখন তারা হয়তো সমঝোতায় আসতে পারে, এবং এটা একটা ধর্মযুদ্ধে রূপান্তর হয়ে যেতে পারে। অলরেডি এটা ধর্মযুদ্ধ, কিন্তু মুসলমানরা বুঝতেছে না, কিন্তু ওরা ঠিকই বুঝতেছে এটা ধর্মযুদ্ধ। এবং ইউরোপ কিছুতেই এই যুদ্ধে আমেরিকার সাথে অ্যাড হতে চাচ্ছে না। ইউরোপিয়ান কিছু দেশ চায়নার সাথে অ্যাড হয়ে যেতে পারে, এবং এই যুদ্ধের পরে আমেরিকার অনেক শক্তি হারাইয়া চায়না ওই জায়গাটা দখল করবে। এটা আপনি লিখে রাখতে পারেন, চায়না ওই জায়গাটা কাভারেজ দিয়ে ফেলবে। এবং অলরেডি আপনারা জানেন যে ইরান একটা ঘোষণা দিয়েছে যে চায়নার ইয়েন দিয়ে যারা তেল কিনবে, তাদের জাহাজগুলা আটকাবে না ইরান, তাদের জাহাজগুলো কোনো প্রকার হামলা করবে না ইরান। তার মানে যুদ্ধটা কোথায় চলে গেছে? অলরেডি আপনার এটা কি ডলার বাণিজ্যের উপরে মারাত্মক লেভেলের হুমকি। বিবিসি, সিএনএন কোনো নিউজ প্রতিষ্ঠান কিন্তু এটা নিউজ করবে না যে এই ইরান যুদ্ধের কারণে ডলার হুমকির মুখে। এটা কিন্তু কেউ নিউজ করবে না, কারণ নিউজ মিডিয়ার উপরে প্রচুর চাপ।
প্রচুর চাপ। তাদের নিউজ মিডিয়াগুলা CNN BBC যে নিউজ দেয় তাতে তারা খুশি না অলরেডি, যার কারণে মানুষ এখন চায়নার যে বিভিন্ন মিডিয়া নিউজ এগুলো দেখা শুরু করছে। চাইনিজ মিডিয়াগুলো আস্তে আস্তে গ্রো করতেছে, তারপরে আল জাজিরা গ্রো করতেছে। সো আপনারা জানেন যে একবার যখন কাতারের সাথে যে আরব আমিরাত এবং সৌদির সাথে যে ঝামেলা হলো কয়েক বছর আগে, তখন কিন্তু আমেরিকার মধ্যস্থতায় কাতারকে আর 10টা শর্ত আলটিমেটাম দিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে আল জাজিরা বন্ধ করতে হবে। তারা নিউজ মিডিয়াকে কতটা ভয় পায়। সো সেই জায়গা থেকে পরে কিন্তু কাতারকে অনেক তুরস্ক বলেন, তুরস্ক সবচেয়ে বেশি সহযোগিতা করছে। তুরস্ক, রাশিয়া, চায়না সবাই একটা লবিংয়ে কাতার কিন্তু সেই জায়গা থেকে উঠে আসতে পারছিল। কিন্তু এখন যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ কিন্তু ভাই খুব শীঘ্রই শেষ হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।